এমএ ক্লাসের ছাত্ররা, তোমাদের আমি রাইফেল নাটক শুরু করেছি, নতুন নাটক। গত ক্লাসে তোমাদেরকে আমি রাইফেল নাটকের পটভূমি নিয়ে আলোচনা করেছি। কেন রাইফেল নাটককে যদি বুঝতে চাও, জানতে চাও, তাহলে পটভূমি অর্থাৎ তৎকালীন পরাধীন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, মিরাট ষড়যন্ত্র মামলা, সূর্য সেন, তারপরে তোমাদের মাস্টারদা, সূর্য সেনের কথা, ক্ষুদিরাম বসু, সামগ্রিক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এবং সশস্ত্র বিপ্লব, অহিংস মতবাদ, এই দুটার মধ্যে বিরোধ, এবং ভারতের স্বাধীনতা আসলে মহাত্মা গান্ধীর অহিংস মতবাদের ভিতর দিয়ে এসেছে না সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে এসেছে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। কারণ রাইফেল নাটকটি এই রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। পূর্বে ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে না শোনো, তাহলে এই নাটকটি তোমরা কিছুই বুঝতে পারবে না। কেননা নাটকটি সম্পূর্ণ ইতিহাসের আলোকে। লেখক এখানে উৎপল দত্ত একজন কমিউনিস্ট, এবং তিনি সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী, এবং তিনি বিশ্বাস করেন যে মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে, অসহযোগ আন্দোলনের নীতিতে ভারতবর্ষের স্বাধীনতা আসেনি। তিনি ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতাকে তার রাইফেল যাত্রাপালা, এটি একটি যাত্রাপালা, এবং তিনি কোন পর্যায়ে যাত্রাপালা লেখেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তার নাটকের শ্রেণী বিভাজন নিয়ে আলোচনা করেছি। তো এই রাইফেল যাত্রাপালায় তিনি সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটকে নিয়ে এসেছেন। সেই রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়টি হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রকৃত ইতিহাসকে তুলে ধরা। তিনি এই নাটকের মধ্যে দিয়ে ভারতের প্রকৃত ইতিহাস, যে ইতিহাসের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা চলে এসেছে, সেই ইতিহাসকে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন বর্তমানে ভারতের যে ইতিহাস প্রচলিত, যে মহাত্মা গান্ধীর অহিংস নীতির ফলে ভারতে স্বাধীনতা এসেছে, কথাটি মিথ্যা। তিনি বলতে চেয়েছেন মহাত্মা গান্ধীর অসহযোগ, চরকা কাটা, ধুতি পরা, আইন অমান্য আন্দোলন, এই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে কখনো ভারতের স্বাধীনতা আসেনি। তিনি বরং ভারতের বিপ্লবী যারা ভারতের শুরু থেকে 1757 সালে পলাশী যুদ্ধের মধ্যে দিয়ে যে ভারতবর্ষের তার স্বাধীনতা হারায়, এরপর থেকে 200 বছর যে একটার পর একটা তিতুমির আন্দোলন, ফরাজি আন্দোলন, এর ভিতর দিয়ে সিপাহী বিদ্রোহ, তারপরে একটার পর একটা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে ব্রিটিশরা বিপর্যস্ত হয়ে একটি পর্যায়ে তারা ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। কিন্তু এই বিপ্লবীদেরকে আশ্রয় করে মহাত্মা গান্ধী তার রাজনীতিতে এই বিপ্লবীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত এই বিপ্লবীদের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেন, সুভাষচন্দ্র বসুর সাথে বিশ্বাসঘাতকতা করেন, এবং সমগ্র বিপ্লবী, সশস্ত্র বিপ্লবী যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের সাথে তিনি যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই দিকটি এই রাইফেল নাটকে তিনি তুলে এনেছেন। সামগ্রিক আলোচনা করেছি প্রথম ক্লাসটি। তোমাদেরকে অবশ্যই প্রথম ক্লাসটি দেখতে হবে রাইফেল নাটকের এই দ্বিতীয় ক্লাসটি বুঝতে হলে। আর যদি প্রথম ক্লাসটি না দেখো, তাহলে তোমাদের নিজেদেরকে ইতিহাস পড়ে নিতে হবে। অবশ্যই পড়তে হবে, যেভাবেই পড়ো, হয় আমার ক্লাস দেখে বুঝো, না হয় ইতিহাস পড়ে নিও, যেভাবেই হোক তোমাদেরকে পড়তে হবে, না হলে রাইফেল নাটক তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমি যে ইতিহাস প্রথম ক্লাসে আমি দীর্ঘ ইতিহাস বলেছি তোমাদেরকে, তৎকালীন রাজনৈতিক ইতিহাস ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ শাসনের, সেই রাজনীতির আলোকে আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস শুরু করলাম। তিনি এই যাত্রাপালা কেন লিখছেন তাও আমি আলোচনা করেছি। তো রাইফেল নাটক এটি একটি নাটক নয়, এটি একটি যাত্রাপালা। তো এই যাত্রাপালার মধ্যে দিয়ে তিনি ভারতের প্রকৃত স্বাধীনতাকে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সুভাষচন্দ্র বসুর সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে। কেন কংগ্রেস দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল। মহাত্মা গান্ধী কংগ্রেসের অহিংস নীতিবাদ, অর্থাৎ তিনি সশস্ত্র বিপ্লবকে প্রশ্রয় দেননি, তিনি অহিংস নীতিতে ছিলেন, এবং তিনি যারা বিপ্লবী, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের জন্য বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। অর্থাৎ তিনি ভারতের বসে তিনি ইংরেজ সম্রাটের সাথে তিনি চুক্তির মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা, যে স্বাধীনতা নিয়ে এসেছেন, সেই স্বাধীনতা শোষিত বঞ্চিত মানুষের কথা বলে না। সেই স্বাধীনতা ভারতের যারা সুবিধাভোগী ছিল,
ভারতের যে ইংরেজরা এদেশে ব্যবসা বাণিজ্য করছিল সেগুলো সব কিছু ঠিক ছিল। সেই সুবিধাভোগী জনতাই, দুঃখিত, সেই সুবিধাভোগী বড়লোকরাই সুবিধাবাদ স্থানে চলে এসেছে, সে জমিদাররা তারাও সুবিধাবাদী স্থানে চলে এসেছে। ইংরেজদের ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে। যে গরিবরা, যে বঞ্চিত জনগণ এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, তারা শোষিতই রয়ে গিয়েছে, বঞ্চিতই রয়ে গিয়েছে। তাহলে এটা কিসের স্বাধীনতা? মহাত্মা গান্ধী কী স্বাধীনতা নিয়ে এসেছেন, এই বিষয়টি লেখক তুলে এনেছেন। তাহলে কাহিনীর শুরুতে আমরা দেখি, এই পালাটির শুরুতে আমরা দেখি যে রাইফেল নাটকের শুরুতে লেখক নাম যেহেতু রাইফেল দিয়েছেন, অর্থাৎ সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে স্বাধীনতা এসেছে। কমিউনিস্ট হিসাবে লেখক এই তথ্যটি এখানে তুলে ধরেছেন এবং মহাত্মা গান্ধীর বিশ্বাসঘাতকতার দিকটি তুলে এনেছেন। আমরা কাহিনীর শুরুতে যাই। কাহিনীর শুরুতে তিনি কি বলেছেন? এখানে যিনি সূত্রধার, তিনি কাহিনীটি তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন, আজ আপনাদের একটি ঘরের ছেলের গল্প বলবো। আপনার আমার ঘরের ছেলে, তার নাম কল্যাণ ঘোষ। আর সে পঙ্গু, অথর্ব, একটি চোখ নেই, বা পাটা অকেজো। লক্ষ মানুষের ভিড়ে সে আজ হারিয়ে গেছে, কিন্তু চিরকাল এমন ছিল না। কল্যাণ ঘোষের নামে একদিন মুর্শিদাবাদ জেলা কেঁপেছিল। পুরো বাংলাদেশে রোমাঞ্চ উপস্থিত হতো। মায়েরা কল্যাণ ঘোষের মতো সন্তান কামনা করত এবং সন্তানের জন্য পিতারাও গর্বিত হতেন। সেই সশস্ত্র বিপ্লবী কল্যাণ ঘোষ, যিনি আজ হারিয়ে গিয়েছেন। আজ ভারত স্বাধীন। এই নাটকটি লেখা হয়েছে 70-এর দশকে। আজ ভারত স্বাধীন। সেই স্বাধীন ভারতে যে মিথ্যা ইতিহাস প্রচলিত, বলা হয়েছে মহাত্মা গান্ধীর অহিংস নীতি এই দেশে স্বাধীনতা এনেছে, সেই মিথ্যা নীতি প্রচলিত, অথচ এই কল্যাণ ঘোষেরা তাদের জীবন বিলিয়ে দিয়ে যে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে ব্রিটিশকে প্রকম্পিত করে দিয়েছিল, ভীতু করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছিল, সেই প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে চাই কল্যাণ ঘোষের কাহিনীর মধ্যে দিয়ে। লেখক 1934 সালে সেই কল্যাণ ঘোষের কাহিনী, তখন ভারতে প্রচণ্ডভাবে সশস্ত্র বিপ্লব চলছিল সুভাষচন্দ্র বসুর ডাকে। এইটা নিয়ে আমি তোমাদের কথা বলেছি যে যখন 1931 সালে আরুণের সাথে মহাত্মা গান্ধী চুক্তি করেছিলেন, সেই চুক্তির মূল বিষয় ছিল যে মহাত্মা গান্ধী তার সমস্ত আন্দোলন, ইংরেজদের বিরুদ্ধে সমস্ত আন্দোলন থামিয়ে দিবেন, কোনো আন্দোলন করবেন না। তার বিনিময়ে ইংরেজ স্বাধীনতা দিবে এবং তার বিনিময়ে বিপ্লবীদের মুক্তি দিবে। তো বাস্তবে দেখা গিয়েছে যে কোনো বিপ্লবী মুক্তি পায়নি, শুধু শুধু আন্দোলন তিনি ত্যাগ করেছেন। এবং যেই বিপ্লবীরা তাকে বিশ্বাস করেছিল, তার কাছে চিঠি দিয়েছিল, যে কমিউনিস্টরা তাকে বিশ্বাস করেছিল, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, যিনি চট্টগ্রামের ব্রিটিশদের অস্ত্র লুট করেছিল, সেই সূর্য সেনকে বন্দী করা হলো। ভগৎ সিং, যিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে গান্ধীর পক্ষে কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গান্ধী অসহযোগ আন্দোলন ত্যাগ করায় তিনি বিপ্লবের পথে গেলেন। ইংরেজদের পক্ষে গান্ধী হাত মিলানোর কারণে তিনি হতাশ হয়ে, যে ভগৎ সিং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করেছিলেন, তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়লেন, কিন্তু মহাত্মা গান্ধী তাদেরকে বাঁচালেন না, তিনি তাদেরকে ধরিয়ে দিলেন। তারা গোপনে মহাত্মা গান্ধীকে চিঠি লিখেছিলেন, যখন তাদের নামে বিচার চলছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে ফাঁসির আসামি করা হয়েছিল। সেই অস্ত্রাগার মামলায় চট্টগ্রামের সে অনন্ত সিং, সে গোপনে গান্ধীকে চিঠি লিখেছিল, সেই চিঠি গান্ধী ব্রিটিশদের হাতে তুলে দিয়েছে। ফলে তার ফাঁসির, তাদের যাবজ্জীবন দ্বীপান্তর এবং মাস্টারদা সূর্য সেনের ফাঁসি, ভগবত সিংয়ের ফাঁসি, সমস্ত কিছু সম্পূর্ণ হয়েছে। তখন ইউরোপে ছিলেন সুভাষচন্দ্র বসু, তাকে বারবার কারাগারে নিক্ষেপ করেছিলেন ব্রিটিশ সরকার। ফলে একসময় তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। একটা পর্যায়ে তিনি যখন ইউরোপে গিয়েছিলেন 1934 সালের দিকে তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য, সেই ইউরোপে বসে যখন তিনি শুনতে পেলেন, তখন তিনি গান্ধীকে বলেছিলেন যে বিপ্লবীদের বাঁচানোর জন্য আপনি কণ্ঠস্বর তুলেন ব্রিটিশদের বিরুদ্ধে, তাদেরকে বলেন এই বিপ্লবীদের মুক্তি দিতে। এই চুক্তির বিরুদ্ধেও তিনি ছিলেন। আরুণের সাথে গান্ধী যে চুক্তি করেছিল, কিন্তু তার কথা গান্ধী শোনেননি। তিনি বিপ্লবীদের চিঠি ধরিয়ে দিয়েছেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। ফলে মহাত্মা গান্ধী ডাক দিয়েছেন যে দেশের যুব সমাজে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। ফলে কংগ্রেসের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি গান্ধীর অহিংস নীতি, আরেকটি সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিপ্লব। সেই সশস্ত্র বিপ্লবের ডাকে উদ্বুদ্ধ হয়ে মুর্শিদাবাদ জেলা, আলোচ্য
যাত্রাপালা রাইফেলে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের অবিনাশ বসুর নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। কল্যাণ ঘোষ সে সশস্ত্র বাহিনীর একটি অন্যতম প্রধান সদস্য। আমার আলোচ্য নাটক মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সুভাষচন্দ্র বসুর অধীনে নিয়ন্ত্রিত, অর্থাৎ সুভাষচন্দ্র বসুরকে যারা তাদের সেনাপতি হিসেবে বরণ করে নিয়েছেন, মহাত্মা গান্ধীর বিশ্বাসঘাতকতায় যারা আশাভঙ্গ হয়েছেন তাকে ত্যাগ করে তারা সুভাষচন্দ্র বসুর ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে উদ্বুদ্ধ হয়েছেন। সেরকম সশস্ত্র বিপ্লবী অবিনাশ বসু এবং তার দল মুর্শিদাবাদ জেলার বহরমপুর। তাহলে সেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেই কল্যাণ ঘোষ যে আজ হারিয়ে গিয়েছে, যাকে কেউ চেনে না, যে এই দেশের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, অবিনাশ বসুর মৃত্যু হয়েছে, হাজার হাজার বিপ্লবীর মৃত্যু হয়েছে, আজ তারা কোথায়? আজ মহাত্মা গান্ধী যাদের সাথে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দিয়েছেন, যে জমিদারদের পক্ষে মহাত্মা গান্ধী সর্বপ্রথম জমিদারদের বিপক্ষে কথা বলে মানুষের আস্থাভাজন হয়েছিলেন, সে মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত ইংরেজদের সাথে হাত মিলিয়ে জমিদারদের পক্ষে কথা বলেছিলেন। তাদের খাজনা তিনি আগে বাদ দিয়েছিলেন, অবৈধ খাজনা জমিদারদের, অথচ ইংরেজদের সাথে চুক্তি করে সে জমিদারদের খাজনা মহাত্মা গান্ধী পুনর্বহাল করলেন, সশস্ত্র বিপ্লবীদের বিপক্ষে গেলেন। দেশ স্বাধীন হওয়ার পরে সেই জমিদাররা হলো কংগ্রেসের সভাপতি। সেই যারা ব্রিটিশরা দেশে যুদ্ধ করেছিল তাদের ব্যবসা বাণিজ্য ঠিক, ব্রিটিশরা দেশে মানুষদের নির্যাতন করেছিল তাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকলো। যারা বেঈমান ছিল, রাজাকার ছিল, যুগল বীরেন গাঙ্গুলির মতো, এখানে অন্যতম একটি চরিত্র বীরেন গাঙ্গুলি, সেই বেঈমানি বীরেন গাঙ্গুলি হলেন কৃষিমন্ত্রী। এ হচ্ছে ভারতের স্বাধীনতা। এবং সেই জমিদার হলেন কংগ্রেসের সভাপতি, যিনি কৃষকদের অত্যাচার করেছিলেন। কাহিনীর মধ্যে ঢুকলেই আমরা বুঝতে পারবো। তাহলে কাহিনীর শুরুতেই লেখক এখানে আমাদেরকে তুলে ধরেছেন। আমি কাহিনীটির মধ্যে ঢুকি। সূত্রধর কে বলছেন? তিনি মহাত্মা গান্ধীর বিশ্বাসঘাতকতা, বিপ্লবীদের সাথে তিনি যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেই বিশ্বাসঘাতকতার দিকটি তিনি এখানে নাটকের শুরুতে তুলে ধরেছেন। 1934 সাল মিরাটের ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট আসামিরা একজন 10-12 বছরের মেয়াদ নিয়ে চলে গেছেন কারাগারে। এই মিরাট ষড়যন্ত্র মামলা নিয়ে আমি তোমাদের কথা বলেছি। কমিউনিস্টরা যখন ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল 25,000 দিনমজুর শ্রমিকদের সাথে নিয়ে, তখন তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য 1929 সালে ইংরেজ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা করে কমিউনিস্টদের 10-12 বছর জেল দিয়ে তাদেরকে আন্দামান মান্দালয়ে বিভিন্ন দ্বীপপুঞ্জে তাদেরকে নিক্ষেপ করে। অথচ মহাত্মা গান্ধী তাদেরকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করেননি। সূর্য সেন ধরা পড়ে ফাঁসির অপেক্ষায় কাল গুনছে। কালান্তরে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন 1930 সালে যিনি চট্টগ্রামের অস্ত্রাগার লুট করে জনগণের কাছে সে অস্ত্র তুলে দিতে চেয়েছেন, যারা অস্ত্র দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধকে দেশ স্বাধীন করবে, সেই মাস্টারদা সূর্য সেনের পুরো দলটার সাথে বেইমানি করেছেন মহাত্মা গান্ধী। তারা গোপনে চিঠি দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে তাদেরকে বাঁচানোর জন্য। সেই চিঠি মহাত্মা গান্ধী ব্রিটিশদের হাতে তুলে দিয়েছেন। ফলে প্রমাণস্বরূপ তারা আরও ফাঁসিতে ঝুলেছে এবং বিভিন্ন দ্বীপান্তরে তারা কারাগারে নিক্ষেপ হয়েছে। তাহলে এখানে বলতেছেন ফাঁসির অপেক্ষায় কাল গুনছে সূর্য সেন, অনন্ত সেন, গণেশ ঘোষ আর অম্বিকা চক্রবর্তী চলে গেছেন আন্দামান যাবজ্জীবন দ্বীপান্তরে। তারা চট্টগ্রাম অস্ত্রাগার মামলায় ছিল। আর গান্ধীজি সেই বন্দীদের মুক্তির দাবি করতে অস্বীকার করলেন। বড়লাট আইনে রক্তাক্ত হাতে হাত মিলিয়ে গান্ধী আইন চুক্তি স্বাক্ষর করলেন। এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। চুক্তির ফলে তিনি তারা আন্দোলন ত্যাগ করলেন, অথচ সেই বিপ্লবীদের যে এই চুক্তির ফলে কথা ছিল যে বিপ্লবীদের ছেড়ে দিবে, অথচ বিপ্লবীদের ছেড়েও দিল না এবং গান্ধী কোনো প্রতিবাদও করলো না, বরং বিপ্লবীদের চিঠি দিয়ে ব্রিটিশদের হাতে বিপ্লবীদের চিঠি ধরিয়ে দিল এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। সেই চুক্তি অনুযায়ী দেশব্যাপী আইন অমান্য আন্দোলন বন্ধ করে কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যবাদদের সঙ্গে আপোষ আলোচনায় বসেছেন। সুভাষচন্দ্র তখন ইউরোপে। কারাগারে স্বাস্থ্য ভগ্ন হওয়ায় পুনরুদ্ধারের চেষ্টায় গিয়েছিলেন ইউরোপে। রোগশয্যা থেকে গর্জন করে উঠলেন সুভাষচন্দ্র, কংগ্রেস শুধু ব্যর্থ নয়, গান্ধীবাদী নেতারা বিশ্বাসঘাতক, ভারতের যুব শক্তি এর জবাব দিবে। কে বলেছেন? সুভাষচন্দ্র বসু। তার ডাকে, সুভাষচন্দ্রের ডাকে বহরমপুরে অবিনাশ বসু গড়ে তুলেন অগ্নিমন্ত্রে দীক্ষিত সশস্ত্র বিপ্লবী দল। সে দলের প্রধান সারিতে ছিলেন কল্যাণ ঘোষ। আজকে তোমাদের সেই
কল্যাণ ঘোষের সশস্ত্র বিপ্লবের কাহিনী নিয়েই আজকে সে রাইফেল যুদ্ধের কাহিনী, ভারতের প্রকৃত ইতিহাস এই নাটকের মূল উপযোগ্য বিষয়। এবং মহাত্মা গান্ধীর বিশ্বাসঘাতকতা, তার বেঈমানি এই নাটকের একটি অন্যতম বিষয়, সেটাও তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে তুলে ধরা হয়েছে যে কংগ্রেসের দুই পক্ষ, এক পক্ষ হচ্ছে ইংরেজদের সাথে হাত মিলিয়েছে, অহিংস নীতির নামে ইংরেজদের সাথে হাত মিলিয়েছে, এবং আর এক পক্ষ যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে সুভাষচন্দ্রের ডাকে সূর্য সেন, ক্ষুদিরাম বসুদের মতো নেতারা যারা সশস্ত্র বিপ্লবের পথে গিয়েছে, সরাসরি ইংরেজদের সাথে যুদ্ধ করে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি আরও বলেছি, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দু ফৌজ একটি সৈন্যবাহিনী গঠন করেছেন যুদ্ধ করার জন্য, সামগ্রিক আলোচনা হয়েছে। তো নাটকের মধ্যে আমরা ঢুকি কিভাবে তৎকালীন সশস্ত্র বিপ্লবী যারা সুভাষচন্দ্র বসুর ডাকে যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, তারা কিভাবে আন্দোলন করেছে, এবং তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে যারা এদেশের মানুষদের সাথে বেইমানি করেছে তাদের মুখোশ তিনি তুলে ধরেছেন, এবং ব্রিটিশ সরকারের চরিত্রও তুলে ধরেছেন। ধরুন নাটকটা বহরমপুরের থানা। নাটকের প্রথম দৃশ্য মুর্শিদাবাদ জেলার বহরমপুর নামে একটি অঞ্চল, সেই অঞ্চলের একটি থানার সম্মুখ দৃশ্যের মধ্যে দিয়ে নাটকের উন্মোচন। আমরা সেই নাটকে কয়েকটি চরিত্র দেখি, চরিত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পুলিশ সুপার ইনগ্রাম, ইংরেজ পুলিশ সুপার। তৎকালীন যুগে উচ্চ পদে কারা থাকতেন? পুলিশরা। কোনো বাঙালিকে, ভারতবাসীকে কখনো উচ্চ পদে রাখা হতো না। তাহলে পুলিশ সুপার ছিলেন ইনগ্রাম সাহেব, ইন্সপেক্টর মানিক সেন, যুগল চৌধুরী যিনি কাশিম বাজারের জমিদার, এবং ভবানী ঘোষ যিনি গান্ধীর অহিংসবাদী নীতিতে বিশ্বাসী, গান্ধীবাদী। আমি বলেছি কংগ্রেস দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছিল, একটি গান্ধীর অহিংস নীতি এবং ইংরেজদের সাথে যারা হাত মিলিয়েছে তাদের একটি অংশ। সেই অংশের প্রেসিডেন্ট হচ্ছেন ভবানী প্রসাদ ঘোষ। ইনগ্রাম সাহেব তাদেরকে ডেকে এনেছেন থানায়। ইনগ্রাম সাহেব চিন্তিত, তিনি বারবার বলছেন যে জিয়াগঞ্জে মিডলটনকে গতকাল রাতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তার আগে মেরে ফেলা হয়েছে আর্লট, ম্যাজিস্ট্রেট আর্লটকে, এবং তার আগেও মেরে ফেলা হয়েছে আরেকজন ইংরেজ যিনি রেলওয়ের ম্যানেজার, তাকে মেরে ফেলা হয়েছে হার্ডিংকে। এইসব কে করছে? 1 বছর যাবৎ পুরা মুর্শিদাবাদ জেলার ইংরেজদেরকে বিপর্যস্ত করে ফেলছেন অবিনাশ বসুর নেতৃত্বাধীন সশস্ত্র বিপ্লবী দল। তারা ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা পুরা মুর্শিদাবাদ জেলায় ইংরেজদের অবস্থা কাহিল করে ফেলেছে। বিপ্লবের পর বিপ্লব, একটা পর একটা বিপ্লবের মধ্যে দিয়ে, যেমন মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামকে 4 দিন ইংরেজদের কাছ থেকে স্বাধীন করে রেখেছিলেন, সেই মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী চরিত্র যেন অবিনাশ বসুর দলের ভিতর দিয়ে তুলে ধরেছেন। তো ইনগ্রাম সাহেব বলছেন এত কিছু ঘটছে, আপনারা কি করছেন? তিনি ভবানী ঘোষকে বলছেন আপনি তো কংগ্রেসের প্রেসিডেন্ট, তাহলে কংগ্রেসের তো সদস্য হচ্ছেন অবিনাশ বসু। তখন ভবানী ঘোষ বলছে না, অবিনাশ বসু কংগ্রেসের এখন সম্পাদক নেই, আমি প্রেসিডেন্ট। ঠিক আছে, তাকে বের করে দেওয়া হয়েছে 4 মাস আগে, যেহেতু সে সুভাষচন্দ্র বসুর অধীনে চলে গিয়েছে, গান্ধীর আদর্শে আর সে নেই। তখন ইনগ্রাম বলেছেন ইংরেজ তো, কিন্তু এই বহরমপুরের কংগ্রেসের প্রতিষ্ঠাতা তো অবিনাশ বসু, লোকে তো তাকে বেশি ভালোবাসে। তখন সে বলছে এটা তো আমার কিছু করার নেই, আপনি কেন তাকে ধরিয়ে দিচ্ছেন না? তখন ভবানী ঘোষ বলছেন আমি তো বেইমানি করতে পারবো না, আর সে আমার এবং সে তার মতে চলে। আমি একজন ভারতীয় হিসেবে আর একজন ভারতীয় যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছেন তাকে ধরিয়ে দিয়ে আমি তো বেইমানি করতে পারবো না, আর আমি তার সম্পর্কে কিছু জানি না, তাকে ধরার দায়িত্ব আপনার। আমি এখানে কোনো গুপ্তচর হিসাবে কাজ করব না। একজন নেতা, একজন দেশের নেতা কখনো গুপ্তচর হতে পারেন না। তখন উত্তর দিয়েছেন কে? ইনগ্রাম সাহেব উত্তর দিয়েছেন, আর সেটা হবে বেইমানি। ভবানী ঘোষ বলেছেন, উত্তর ইনগ্রাম বলেছেন। আর খোদ গান্ধীজি যে চট্টগ্রাম বিপ্লবীদের গোপন চিঠি পুলিশের হাতে তুলে দিলেন, সেটা কি তবে গান্ধীজির বেইমানি? চট্টগ্রামে যখন চট্টগ্রাম অস্ত্র মামলা, চট্টগ্রামের অস্ত্র মাস্টারদা সূর্য সেন অস্ত্র লুট করে নিয়েছিলেন জনতার হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য, যাতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, কিন্তু তারা ধরা পড়ে যায় এবং তারা গোপনে গান্ধীকে চিঠি লেখে তাদেরকে যেন গান্ধী মুক্ত করে দেয়, এবং সুভাষচন্দ্র বসু গান্ধীকে বলেন তাদেরকে যেন গান্ধী মুক্ত করার ব্যবস্থা করেন। কিন্তু গান্ধী কি করেছেন? তাদের তো মুক্ত করেনি, তাদের চিঠি ইংরেজদের হাতে তুলে দিয়েছেন। তখন চমকে গিয়েছেন ভবানী ঘোষ। গান্ধী এই কথা বলেছেন, গান্ধী এই কাজ করেছেন।
পরে বলেছেন হ্যাঁ গান্ধী এই কাজ করেছেন, পরে তিনি নিজেকে সামনে নিয়ে বলেছেন গান্ধী যা করেছেন ঠিকই করেছেন। যাই হোক, তারপরে ইনগ্রাম সাহেব বলেছেন কাশিম বাজারের জমিদার যুগল চৌধুরী আপনি কেন ধরিয়ে দিচ্ছেন না, আপনার এই অঞ্চলে এত কিছু হচ্ছে। তখন সে বলছেন আপনি কি বলেন, হার্ডিংকে, জেল ম্যানেজার হার্ডিংকে যখন মেরে ফেলা হয়েছে আমি পুরা কৃষকদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি, আমি স্বদেশীদেরকে পিটিয়ে, বিপ্লবীদের পিটিয়ে রায় বাহাদুর খেতাব পেয়েছি। কি হাস্যকর! একজন ভারতীয় হয়ে সে ইংরেজদের পক্ষে এদেশের জনগণের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, যারা ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেশের স্বাধীনতা চেয়েছে এবং তাদেরকে অত্যাচার করে সে রায় বাহাদুর খেতাব পেয়েছে। এই অবস্থা রাজাকারদের, এই যুগল চৌধুরী যিনি এইভাবে স্বাধীনতার পূর্বে এই দেশের ইংরেজদের সাথে হাত মিলিয়ে এই দেশের সশস্ত্র বিপ্লবীদেরকে হত্যা করেছেন, জমিদার হয়ে কৃষকদের নির্যাতন করেছেন, তিনি স্বাধীনতা পরবর্তী সময় কংগ্রেসের প্রেসিডেন্ট। এটা হচ্ছে হাস্যকর স্বাধীনতা, যে চুক্তির মধ্যে দিয়ে গান্ধী এবং ইংরেজদের চুক্তির মধ্যে যে স্বাধীনতা এসেছে, সেখানে তাহলে প্রথম সারিতে কারা রইলেন? এইসব অত্যাচারী জমিদাররাই রইলেন। এখানে গান্ধী শুধু তাই, এখানে যুগল চৌধুরী আরও বলেছেন আমাদের তো খাজনা দেওয়া বন্ধ করে দিয়েছে, তা আমার তো অবস্থা খারাপ, আমার তো এখন টাকা পয়সাই নেই। তখন ইনগ্রাম কি বলেছেন কথাটা আমরা দেখি। সে কি কংগ্রেস, সে তো আন্দোলন বন্ধ করার নির্দেশ দিয়েছে। সে গান্ধী তো চৌঠা মে বক্তৃতায় বলেছেন জমিদারদের কোনো অসুবিধা হয় এমন কিছু করা চলবে না। গান্ধী কোন পর্যায়ে চলে গিয়েছেন, যিনি একটা পর্যায়ে জমিদারদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি ইংরেজদের সাথে হাত মিলিয়ে আজকে বলছেন জমিদারদের অসুবিধা হয় এমন কিছু করা চলবে না। অর্থাৎ তার বেইমানি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তখন বলেছেন গান্ধী আদর্শে যারা প্রথম পর্যায়ে বিশ্বাসী ছিলেন তারা তো খাজনা বন্ধ করতে বলেছেন, তখন কৃষক খাজনা বন্ধ করে দিয়েছে, এখন গান্ধী আবার খাজনা দিতে বলছেন। কিন্তু কৃষক এখন গান্ধীর বেইমানির কারণে গান্ধীকে বিশ্বাসও করে না, তারা এখন সুভাষচন্দ্রকে বিশ্বাস করে, এবং সুভাষচন্দ্রের অধীনে যারা তারা খাজনা দিতে নিষেধ করেছে এবং কৃষক খাজনা দেবে না। এরকম একটা পরিস্থিতি চলছিল। তখন ইনগ্রাম সাহেব বলেছেন আপনারা সবাই ভারতীয়, এই কারণে আপনাদের মনে সুভাষ ঘোষ, কল্যাণ বসুদের সম্পর্কে একটি ভক্তি শ্রদ্ধা রয়ে গিয়েছে, এজন্য অবিনাশ বসু এবং কল্যাণ ঘোষ ধরা পড়ে না। তখন যুগল চৌধুরী বলছেন, তখন তিনি ভয় পেয়ে গেছেন। ইনগ্রাম সাহেব যখন বলেছেন আমরা কঠোর হব ইংরেজ আপনাদের বিরুদ্ধে, তখন যুগল চৌধুরী বলেছেন আর দেরি নয়, আমরা যে ভারতীয় নই এখনই প্রমাণ দিতে হবে। কি দেখো কত হাস্যকরভাবে তৎকালীন সুবিধাভোগী চরিত্রটি তুলে ধরেছেন যে আমরা যে ভারতীয় নই, আমরা যে ইংরেজদের দালাল, এটা এখনই আমাদের প্রমাণ করতে হবে। তখন এরকম যখন অবস্থা চলছিল, তখন ইনগ্রাম সাহেব তখন থানার ভিতর ঢুকে তাদের রিপোর্ট পড়তে শুরু করলেন। তখন এই মুহূর্তে বেদেদের দল প্রবেশ করলো থানার ভিতর, একটা বেদেদের দল প্রবেশ করলো থানার ভিতর। থানার ভিতর প্রবেশ করার আগে এখানে দুটো কৃষকও প্রবেশ করলো, কীর্তিবাস এবং সুবোধ। এখানে সুবোধকে জিজ্ঞেস করলো যুগল চৌধুরী জমিদার যে তুমি খাজনা দাও না কেন? বলে আমরা খাজনা দেবো না, আপনাকে খাজনা দাও মানে ইংরেজ সরকারকে খাজনা দাও, আমরা ইংরেজ সরকার মানি না, আমরা দেশের স্বাধীন সুভাষচন্দ্র বসু নেতৃত্বাধীন স্বাধীন সরকার মানি। সুভাষচন্দ্র বসু এদেশে আজাদ হিন্দু ফৌজ অর্থাৎ ইংরেজদের বিপক্ষে একটি সৈন্যবাহিনী গঠন করেছিলেন, যে সৈন্যবাহিনী ইংরেজদের বিপক্ষে যুদ্ধ করে দেশে স্বাধীনতা নিয়ে আসবে, তারা সেটা বিশ্বাস করতেন। তো সেই কৃষককে এখানে জুতা পেটা করা হলো যুগল চৌধুরীর জুতা দিয়ে এবং তাকে রক্তাক্ত করা হলো। তাহলে এসব কৃষকদেরকে জমিদাররা ইংরেজদের সহায়তায় এবং ইন্সপেক্টর মানিক, যিনি বাঙালি ইন্সপেক্টর হয়ে ইনগ্রামের কথায় পুরো বাঙালিদেরকে ধরিয়ে দিচ্ছেন, এখানে বলছেন ইন্সপেক্টর মানিককে আপনি কেন তাদেরকে ধরছেন না? তখন মানিক বলে অবশ্যই আমি তাদেরকে ধরার চেষ্টা করব। তাহলে এদেশে পুলিশ, যারা বাঙালি পুলিশ, তারাও কিছু বাঙালি ও অফিসার পুলিশ, তারাও মির্জাফরের মতো বেইমানি করছে, স্বদেশী বিপ্লবীদের ধরিয়ে দিতে চাচ্ছে। তখন এই মুহূর্তে তাদের যখন কথাবার্তা চলছিল, তখন এখানে একটি বেদেদের দল প্রবেশ করলো। তো তারা বেদেদের খেলা দেখতে চাইলো। সে বেদেদের দলে কারা ছিল? এখানে অন্যতম চরিত্র রহমত, যিনি কৃষক। অবিনাশ বসুর নেতৃত্বাধীন যে সশস্ত্র বিপ্লবী, এখানে হিন্দু মুসলমানের কোনো ভাগ ছিল না, কেন সুভাষচন্দ্র বসুর কাছে হিন্দু মুসলমানের কোনো বিভেদ ছিল না। তো এখানে রহমত মুসলমানকে দেখি, সে এই আন্দোলনের অন্যতম একজন নেতা। কল্যাণ ঘোষ, যারা বিদেশে যে এসেছে এই থানায় কেন এসেছে সেটাই আমি এখন বলবো। এখানে দেখি স্বয়ং অবিনাশ বসু, যিনি বিদেশে যে এসেছেন, রহমত বিদেশে যে এসেছেন, মহিতোষ, কল্যাণ ঘোষ,
এইসব সশস্ত্র বিপ্লবী বিদেশে এসেছেন। কেন এসেছেন? তারা অস্ত্র রাইফেল সংগ্রহ করার জন্য এসেছেন। তারা এক পর্যায়ে বুঝতে পেরেছিলেন এভাবে দুই একটা ইংরেজ মেরে দেশের স্বাধীনতা অর্জন করা যাবে না, যেটা মাস্টারদা সূর্য সেন বুঝেছিলেন বলেই তিনি চট্টগ্রামের অস্ত্র লুট করে জনতার হাতে তুলে দিতে চেয়েছিলেন, অথচ তাকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং তার দলবলকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের চিঠি গান্ধী ইংরেজদের হাতে তুলে দিয়ে বেইমানি করেছে। তো এখানে অবিনাশ বসু সেই সূর্য সেনের মতো রাইফেল সংগ্রহ করে জনতার হাতে তুলে দিতে চেয়েছেন এবং তিনি প্রথম সংগ্রহ আরম্ভ করলেন বহরমপুরের থানার রাইফেল সংগ্রহের মধ্যে দিয়ে। এখানে তারা বেদে সেজে আসলেন এবং একটা পর্যায়ে তারা যখন বেদের খেলা দেখানো আরম্ভ করলেন, তার থলের ভেতর থেকে সাপ বের করার কথা বলে তারা গ্রেনেড বের করলেন এবং বললেন কোনো কথা বলবেন না মিস্টার মানিক, কথা বললে এখানে গ্রেনেড ফাটিয়ে দেওয়া হবে, আমরাও বলবো আপনিও বলবেন এবং যুগল চৌধুরী আপনিও মারা যাবেন, কেউ বাঁচবেন না। ফলে যারা সুবিধাভোগী তারা তো জীবন দিতে চায় না, তারা চুপ করে থাকলো এবং তাদের দিকে এই সশস্ত্র বিপ্লবী অস্ত্র তাক করে তাদের রাইফেলগুলো ছিনিয়ে নিল। তাদেরকে বলে আপনারা হাসতে থাকেন যেন আশেপাশের পুলিশ বা ইনগ্রাম সাহেব কেউ বুঝতে না পারে ভিতরে কি হচ্ছে, এখানে কি হচ্ছে। ফলে তারা এই সুবিধাভোগী শ্রেণী তারা হাসতে থাকলো, ভয়ে তারা তাদের রাইফেল দিয়ে দিল। তারা 4টি রাইফেল এবং 400 বুলেট সংগ্রহ করে এখান থেকে অবিনাশ বসু চলে গেল, অথচ তাকে তারা ধরতে পারলো না। ইংরেজ সাহেব যখন ফিরে আসলেন তখন তিনি এই ঘটনা জানতে পারলেন, অথচ তিনি থানার ভিতরেই ছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই এই সশস্ত্র বিপ্লবীরা এই ইংরেজদের রাইফেল এবং 400 বুলেট, 4টি রাইফেল 400 বুলেট কেড়ে নিলেন। এইভাবে রাইফেল সংগ্রহের মধ্যে দিয়ে সশস্ত্র বিপ্লব শুরু করলেন মুর্শিদাবাদ জেলার অবিনাশ বসু, যেটা মাস্টারদা সূর্য সেন করেছিলেন, ক্ষুদিরাম বসু করেছিলেন, সবাই করেছিলেন সশস্ত্র বিপ্লব। সেই বিপ্লবীদের কাহিনী অবিনাশ বসু কল্যাণ ঘোষের মধ্যে দিয়ে লেখক এখানে তুলে এনেছেন। তিনি বলতে চেয়েছেন এই 200 বছর একটা পর একটা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছে। তিনি নাটকের শুরুতে বলেছেন, এখানে আমরা তোমাদের একটু পড়িয়ে নিতে হবে, অহিংস সংগ্রামের ফলে দেশ স্বাধীন হয়েছে, তবে কি ক্ষুদিরামের নাম মুছে ফেলা হবে ইতিহাস থেকে? বিনা রক্তপাতে দেশ স্বাধীন, তবে কি সূর্য সেনের রক্ত নয়? তবে কি সে যুগের ঝাঁঝি রানী লক্ষ্মীবাই, তিতুমির, এ যুগে নৌ বিদ্রোহ, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দু ফৌজ, ওই বাহিনী আমাদের কেউ নয়? স্বাধীনতা এনেছে অসহযোগ, সুভাষচন্দ্র নয়। স্বাধীনতা এনেছে চরকার জন্য, রাইফেলের জন্য নয়। শুধু ঢক্কানিনার অগ্নিযুগ বলে কিছু নেই ইতিহাসে। কল্যাণ ঘোষার মিথ্যা। স্বাধীনতা এনেছে অহিংস যারা ইংরেজদের হাতে হাত মিলিয়েছেন। দেখুন সে কথাই এখানে তুলে ধরেছেন। তাহলে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই কিভাবে এখানে রাইফেল সংগ্রহ করেছেন তৎকালীন সশস্ত্র বিপ্লবীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করার জন্য। তারা কিভাবে তারা একটার পরে একটা ইংরেজ মেরেছে, অস্ত্র সংগ্রহ করেছে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এদেশের জমিদাররা কিভাবে ওত পেতেছে। এদেশের দেশীয় পুলিশ ইন্সপেক্টর মানিক, যিনি পরবর্তীতে আইজি হন ভারতবর্ষের, যিনি স্বাধীনতার পূর্বে এদেশের সশস্ত্র বিপ্লবীদের ধরিয়ে দিয়েছেন, পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে পুরস্কার স্বরূপ তিনি কি হন? আইজি। যুগল চৌধুরী জমিদার, যিনি ইংরেজদের পক্ষে হাত মিলিয়ে রায় বাহাদুর খেতাব পেয়েছেন এবং কৃষকদেরকে পিটিয়েছেন, রক্তাক্ত করেছেন, তিনি হন কংগ্রেসের প্রেসিডেন্ট। এবং ইনগ্রাম, যিনি এখন পুলিশ সুপার ছিলেন, তিনি দেশ স্বাধীনের পর এদেশে ব্যবসা বাণিজ্য করে আরও ফুলে ফেঁপে ওঠেন, বিভিন্ন কোম্পানির মালিক হন। আমি তোমাদের অঙ্গার নাটকে বলেছিলাম শেলডন কলিয়ারি কোম্পানি, তাহলে শেলডন কি ইংরেজরা? এদেশের ইংরেজদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এই রহমতরা স্বাধীনতার পর সেই চাষাই থেকে গেছে। এটাই হচ্ছে দেশের স্বাধীনতা, অহিংস নীতির স্বাধীনতা। আমরা প্রথম দৃশ্যে দেখলাম কিভাবে তারা অস্ত্র লুট করে নিয়ে গেল। তো প্রথম দৃশ্যে শেষের দিকে তখন ইংল্যান্ড বলেন তাদেরকে তো ধরতে পারছেন না, আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আপনাদের চোখের সামনে থেকে রাইফেল নিয়ে গেলো। তখন মানিক বলল আমার কাছে একটা ক্লু আসছে। কি ক্লু? যে তারা যে বেদেশে যে এসেছে, এই পোশাক যেন আমি কোথায় দেখেছি। হঠাৎ করে তার মনে পড়লো এই পোশাক তো আমি দেখেছি কৃষ্ণনাথ কলেজে। সেই কলেজের প্রেসিডেন্ট আবার কে? জমিদার যুগল চৌধুরী। তো এই কৃষ্ণনাথ কলেজে 1931 সালে যে আলাউদ্দিন খিলজির নাটক পরিচালিত হয়েছে, সেই নাটকে এই বেদেদের যে পোশাক, এই পোশাকে তখন ভারতীয় আলাউদ্দিন খিলজির নাটকে যে ভারতীয়দের পোশাক ছিল, সেই পোশাক এই পোশাক আমি দেখেছি 1931 সালে। তাহলে একটা কুলু সে পেয়ে গিয়েছে। কি কুলু? অর্থাৎ
ইন্সপেক্টর অবিনাশ বসুকে ধরতে পারছিলেন না। কেন পারছিলেন না? বাংলার কৃষক সমাজ থেকে শুরু করে বাংলার মায়েরা অবিনাশ বসুকে নিজের সন্তান মনে করতেন। তারা কখনো অবিনাশ বসুর কথা স্বীকার করতেন না। যে কারো ঘরে প্রবেশের অধিকার ছিল অবিনাশ বসুর। ফলে এই সশস্ত্র বিপ্লবীর ব্যাপারে সবাই মুখ চুপ করে থাকতো। ফলে কারো কাছ থেকে তথ্য সংগ্রহ পুলিশ করতে পারতো না। তাদের একটাই উপায় ছিল অবিনাশ বসুকে ধরতে পারা। তা হলো তাই এই সশস্ত্র বিপ্লবীদের মধ্যে থেকে একজন বেঈমান, একজন বিশ্বাসঘাতককে খুঁজে বের করা। কেন ইংরেজরা বিশ্বাসঘাতক ছাড়া কখনো এ দেশে টিকে থাকতে পারেনি। তো তখন এই বিশ্বাসঘাতকে খুঁজে বার করতে গিয়ে তারা বললেন এই তাদের বেদেদের পোশাক আমি দেখেছি। ইন্সপেক্টর মানিক সিং বললেন এই পোশাক আমি কৃষ্ণনাথ কলেজের একটি অনুষ্ঠানে দেখেছি, নাটকে। এই কৃষ্ণনাথ কলেজের প্রেসিডেন্ট হচ্ছেন যুগল চৌধুরী। তখন বললেন এই পোশাক আশাক কার আন্ডারে থাকে? তখন বললেন এই পোশাক থাকে হচ্ছে চতুর্থ ইয়ারের সায়েন্সের ছাত্র বীরেন গাঙ্গুলি এই পোশাকের দায়িত্বে। তারা কুলু পেয়ে গেলেন, তাহলে বীরেন গাঙ্গুলি এই পোশাক দিয়েছেন অবিনাশ বসুদের। তাহলে অবিনাশ বসু সশস্ত্র বিপ্লবের ভিতর একজন নেতা হচ্ছেন বীরেন গাঙ্গুলি। এই বেঈমান প্রতারকের চিত্র লেখক তুলে ধরেছেন কিভাবে এই প্রতারকরা সশস্ত্র বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, যারা বিপ্লবীদের সাথে ওঠা বসা করে বিপ্লবী সেজে একটা পর্যায়ে তারা সশস্ত্র বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে এবং তার পুরস্কার স্বরূপ তারা বিলেতে ডিগ্রি দিতে পেরেছে এবং দেশে এসে কৃষিমন্ত্রী হয়েছে স্বাধীনতার পরে। সেই বীরেন গাঙ্গুলির কথাও আমরা এখানে তুলে ধরব। এই বড়লোকরা কখনো বিপ্লবী হতে পারে না, কারণ মহাত্মা গান্ধী যে আন্দোলন করেছেন সে আন্দোলনের টাকা জুগিয়েছেন কারা? লেখক বলেছেন সে টাকা দিয়েছেন টাটা, বিড়লা, সুতাকলের মালিকরা। তাহলে এই বড় লোকরা টাকা দিয়েছেন কি কৃষকদেরকে বড় লোক করার জন্য, কৃষকদেরকে সমান অধিকার দেওয়ার জন্য? তারা এই টাকা দিয়েছে নিজেদের ব্যবসা বাণিজ্য আরো ফুলে ফেপে ওঠে, মহাত্মা গান্ধী যেন সেই ব্যবস্থা করেন। এবং তিনি সেই ব্যবস্থা করেছেন আইনের সাথে চুক্তি করে, যে সব আন্দোলন দমিয়ে দিয়ে বিপ্লবীদের ধরিয়ে দিয়ে। এই নাটকে তাহলে আমরা প্রথম দৃশ্যকে দেখতে পেলাম কিভাবে অস্ত্র লুট করলো এবং শেষ পর্যন্ত কিভাবে একটা কুলু খুঁজে পেল এই বিপ্লবীদের মধ্যে থেকে, কিভাবে একজন বেঈমানকে খুঁজে বের করা যায়। দ্বিতীয় দৃশ্যে যদি আমরা যাই, এই নাটকটি 12টির মতো দৃশ্যে রচিত। এটি অঙ্ক বিভাজন নয়। আমরা এখানে দেখতে পাবো যেহেতু এটি পালা, শুধু পালা নয়, উৎপল দত্তের অনেক নাটকে, বেশিরভাগ নাটকে অঙ্ক বিভাজিত নয়, দৃশ্য বিভাজিত। দ্বিতীয় দৃশ্যে দেখব অস্ত্র লুট করে অবিনাশ বসু কল্যাণ ঘোষের বাড়িতে এসেছেন। কল্যাণ ঘোষের বাড়িতে কল্যাণ ঘোষের পিতাকে ভবানী প্রসাদ, যিনি কংগ্রেসের অহিংস নীতিবাদী, যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট বর্তমানে মুর্শিদাবাদ জেলার, তো তিনি ইনগ্রাম সাহেবকে বলেছেন আমি তো ধরিয়ে দিতে পারবো না, আমি তো গুপ্তচর করতে পারবো না। তখন তিনি বলেছেন স্বয়ং মহাত্মা গান্ধী যদি গুপ্তচর বৃত্তি করেন, অর্থাৎ তার চিঠি বিপ্লবীদের চিঠি ইংরেজদের দিয়ে দিতে পারে, তাহলে আপনি আর বাদ যাবেন কেন? এখানে আমরা দেখতে পাবো সেই কংগ্রেসের দুটি ভাগ, যেটি একটি ভাগ মহাত্মা গান্ধীর অহিংস নীতি অর্থাৎ ইংরেজদের সাথে যারা হাত মিলিয়েছেন, সেই ভাগের বিশ্বাসী হচ্ছেন ভবানী প্রসাদ ঘোষ, যিনি এককালে 10 বছর জেল খেটেছেন ইংরেজদের বিপক্ষে। আজ তিনি অহিংস নীতি অর্থাৎ ইংরেজদের পক্ষে চলে গিয়েছে। আর এক পক্ষে তারই ছেলে কল্যাণ ঘোষ, যিনি সুভাষচন্দ্র বসুর ডাকে সশস্ত্র বিপ্লবের পথে চলে এসেছেন। একই ঘরে দুই রাজনীতি, কংগ্রেসের দুই নীতি একই ঘরে, একটা সশস্ত্র বিপ্লব, একটা হচ্ছে অহিংসবাদ। তো কল্যাণ ঘোষ, অবিনাশ বসু তখন তারা চলে আসতেন কল্যাণ ঘোষের বাড়িতে। কারণ আমি আগেই বলেছি অবিনাশ বসু যে কোনো বাড়িতে যেতে পারতেন, সবাই তাকে সন্তানের মতো দেখতেন, কল্যাণ ঘোষদের সন্তানের মতো দেখতেন। অতএব ইংরেজরা কোনো বাড়িতেও যদি তিনি লুকিয়ে থাকতেন, কোনো বাড়ির লোকই স্বীকার করতো না এখানে অবিনাশ বসুর আছে, ফলে তাদেরকে 1 বছর যাবৎ ধরা সম্ভব হচ্ছিল না। তো অবিনাশ বসু যখন কল্যাণ ঘোষের বাড়িতে আসেন, এখানে আরও একটা আশ্চর্যের বিষয় যে ভবানী প্রসাদের মেয়ে মানসী, সেও এই সশস্ত্র বিপ্লবের পক্ষে। তার দুটো ছেলে মেয়ে এই সশস্ত্র, কারণ নবীন তরুণরা সেই সশস্ত্র বিপ্লবের পক্ষেই চলে গিয়েছেন এবং তার পিতা সে অহিংস পথে রয়ে গিয়েছেন। তো তারা এখানে দেখি সশস্ত্র বিপ্লবে যে টাকা পয়সা দরকার, এখানে ভারত লক্ষ্মী ব্যাংক লুট করেছেন অবিনাশ বসু
বিভিন্নভাবে তিনি টাকা সংগ্রহ করছেন, মেয়েরা তাদের গয়না দিয়ে দিচ্ছেন। এখানে কল্যাণ ঘোষের বোন মানসী তার গয়না দিয়ে দিচ্ছেন, তার গলার হার দিয়ে দিচ্ছেন। এখানে তার কথা বলা হয়েছে, বোন যেদিন তুমি গলার সোনার হার খুলে আমাদের কাছে পাঠালে সেই থেকে যেন তোমাকে গভীরভাবে চিনি। তখন রহমত কাকা যিনি চাষি, তাকে সবাই কাকা বলছেন, কোনো ভেদাভেদ নাই, এখানে চাষি হিসেবে দেখা হচ্ছে না, সবাই এক কাতারে আছেন, সবার থাকার খাওয়ার কোনো জায়গা নেই। যখন যেখানে রাত, পাক খেতে তারা দিন কাটাচ্ছেন, পাক খেতে তারা রাত কাটাচ্ছেন, এরকম একটা অবস্থা। তারা ঝড় ঝঞ্ঝা বৃষ্টি উপেক্ষা করে মানুষের জন্য রাস্তাঘাটে থেকে থেকে তারা কাজ করে যাচ্ছেন। এই বিপ্লবীরা দেশ স্বাধীন করার জন্য তারা নিজেদেরকে কিভাবে ত্যাগ স্বীকার করছেন সেটাও এখানে উঠে এসেছে। তখন রহমত কাকাকে অবিনাশ বসু বলছেন, আপনাকে কি অত্যাচার করেছে? রহমত কাকা, হ্যাঁ, যুগল চৌধুরী আমার জমি কেড়ে নিয়েছে, 10 বছর হলো আমাকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, আমার মেয়েকে পর্যন্ত পিটিয়েছে যুগল চৌধুরী, কিন্তু গন্ডারের চামড়া তো আমার, এই জন্য আমরা চাষিরা অত সহজে মরি না। অর্থাৎ এত অত্যাচারের পরও দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য সে বিপ্লবে নাম লিখিয়েছে রহমতে, এবং তাকে তারা কাকা বলে সম্মান করছেন। এবং যে রহমতের সংসার চলে না, একবেলা খেলে আর একবেলা খাবার জোটে না, 3 বেলাও খাবার জোটে না, 3 দিনও খাবার জোটে না, এরকম অবস্থা, তাকে তারা বানিয়েছেন কোষাধ্যক্ষ। অর্থাৎ ব্যাংক লুট করে যা টাকা পান, যারা গয়না দেয়, যত টাকা পয়সা দেয় সব রহমত কাকার কাছে রাখেন, যার ঘরে চাল নেই। কতটা মানে আশ্চর্যের বিষয় যে রহমত কত কতটা অসাধারণ চরিত্র, যে ঘরে চাল কেনার পয়সা না খেয়ে থাকে, তারপরে এই বিপ্লবের টাকায় সে এতটুকু হাত দেয় না। কতটা সততার পরিচয় তিনি দিচ্ছেন। তৎকালীন বিপ্লবীদের চারিত্রিক দৃঢ়তা লেখক এখানে তুলে ধরেছেন এই রহমতের চরিত্রের মধ্যে দিয়েও। এখানে আমরা দেখি যে মানুষই বলছেন, আমাকে কি, আমি শুধু গয়নাই দিব, আমাকে কি অন্য কিছুতে লাগানো যায় না? তখন অবিনাশ বসু বলছেন যে মেয়েরাও প্রীতিলতা, শান্তি, সুনীতি, কল্পনা, সুহাসিনী গাঙ্গুলির দেশে মেয়েদেরকে তো আমি দূরে ঠেলে রাখতে পারি না, এরাও দেশের জন্য জীবন দিয়েছে, মেয়েরাও এদেশের জন্য জীবন দিচ্ছে, সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়ছে। এভাবে কাহিনী যখন এগিয়ে যাচ্ছিল, তখন একটা পর্যায়ে আমরা এখানে দেখি, এখানে আরেকজন নেতা বীরেন গাঙ্গুলি, অবিনাশ বসুর ভাই। এখানে অবিনাশ বসুর সংসার জীবন সম্পর্কে একটু বলতে হবে। অবিনাশ বসু, বীরেন গাঙ্গুলির পিতামাতা অনেক বছর কোনো সন্তান হয়নি, তখন তারা অবিনাশ বসুকে দত্তক নেন, এবং অনেক অনেক বয়স্ক অবস্থায় সৌদামণি দেবী, বীরেন গাঙ্গুলির মা, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তার চোখ নাক হারিয়েছেন, তিনি কানে ঠিকমতো শুনতে পান, অনেক বেশি বয়সে তার সন্তান হয় বীরেন গাঙ্গুলি। তাহলে তার প্রথম সন্তান কে ছিল? দত্তক সন্তান অবিনাশ বসু। সেই অবিনাশ বসু সশস্ত্র বিপ্লবের পক্ষে এসেছেন এবং সৌদামিনীর ছেলেকে সমর্থন দিচ্ছেন, এবং তার নিজের পেটের ছেলে সেও বিপ্লবের পক্ষে এসেছেন। আসলে কি এসেছেন? লেখক এখানে বেঈমানের চরিত্র এত সুন্দরভাবে আস্তে আস্তে তুলে ধরেছেন। পাতি বুর্জোয়া যারা বিপ্লবী সেজেছে, যারা বড় লোক, যারা বিপ্লবের নামে শেষ পর্যন্ত বেঈমানি করেছেন, তাদের চরিত্র বীরেন গাঙ্গুলির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। দৃশ্যের যত এগিয়ে যাবে আমরা তত দেখতে পাবো। তাহলে বীরেন গাঙ্গুলি পোশাক সরবরাহ করেছেন, এবং একটা পর্যায়ে সে যত পোশাক এখানে বিভিন্ন যুদ্ধে তারা যখন ইংরেজদের বিপক্ষে বিভিন্ন যুদ্ধে তারা যখন যেতেন, এই পোশাককে সরবরাহ করতো বীরেন গাঙ্গুলি। সে তাদের দলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তার ছিল না কোনো সাহস, তার ছিল সম্পত্তির লোভ, এবং সে কল্যাণ ঘোষের বোন মানসীকে ভালোবাসত। এবং বিপ্লবীদের মূল মন্ত্র ছিল কোনো বিবাহ নয়, কোনো টাকা পয়সার লোভ নয়, জীবন দেব দেশের জন্য। অথচ নিজের জমিদারির টাকাও তিনি ছাড়তে পারছেন না বীরেন গাঙ্গুলির লোভ। এবং এমন দলিল করছেন, এই দলিলে ভাই অবিনাশের নাম রাখেন, এই দলিলে সম্পূর্ণ তিনি নিজের নাম রেখেছেন। এটা অবিনাশ জানতেন, তারপরে কিছু মনে করেননি। এবং তার মূল লক্ষ্য ছিল মানসীকে স্ত্রী হিসাবে পাওয়া। যাই হোক, এখানে আমরা দেখি দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি যখন সবাই চলে গিয়েছিল, কেউ বিপ্লবীরা কখনো এক স্থানে বেশিক্ষণ থাকে না, যেহেতু অস্ত্র লুট হয়েছে, চারপাশে মুর্শিদাবাদ জেলায় একটা হই হুল্লোড় পড়ে গিয়েছে। সবাই কল্যাণ ঘোষের বাড়ি থেকে দ্রুত স্থান ত্যাগ করে যার যার আত্মগোপনে চলে গেলেন। এখানে হঠাৎ করে দেখি অবিনাশ বসুর পিতা, দুঃখিত, কল্যাণ ঘোষের পিতা ভবানী প্রসাদ বাসায় চলে আসলেন। তিনি এত তাড়াতাড়ি কেন আসলেন? কারণ আদালত বন্ধ হয়ে গিয়েছে, কারণ অস্ত্র লুট হয়েছে থানার মধ্যে থেকে। আজকে চারপাশে অবস্থা খুবই করুণ, ইংরেজ চারপাশে সবাইকে গ্রেপ্তার করা আরম্ভ করে দিয়েছে। এই পরিস্থিতিতে তিনি বাসায় চলে এসেছেন। বাসায় এসে তিনি কল্যাণ ঘোষ এবং মানসীকে দেখতে পেলেন, এবং মানসীর হাতে লেনিনের বই দেখতে পেলেন। লেনিনকে মার্কস লেনিন এরা তো সাম্যবাদে বিশ্বাসী, কিন্তু এই কমিউনিস্টদের বিপক্ষে ছিলেন কংগ্রেস। এই কংগ্রেসের কে?
মহাত্মা গান্ধী। তাহলে ভবানী প্রসাদ তো মহাত্মা গান্ধী বিশ্বাসী, অথচ তার বাসায় লেনিন এবং মার্কসের বই আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো পড়ছে তার ছেলে এবং মেয়েরা। তখন তিনি তার ছেলের সাথে কথা বললেন। কি কথা বললেন? বলে, মেয়েরা চলে যাও, আমার ছেলের সাথে আমার কথা আছে। তিনি তখন ছেলেকে বললেন, এই ছেলের সাথে যখন কথা বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এইখানে যখন কোনো সশস্ত্র সংগ্রামের ঘটনা ঘটে, সেদিন আমি খবর নিয়ে দেখেছি, সেই দিন রাত্রে তুমি বাসায় থাকো না। অর্থাৎ আমি বুঝতেই পারছি তুমি অবিনাশ বসুর দলের লোক। তখন সে কোনো কথা বলেনি। তখন বলে, আমি উত্তর দেবো না, আমাদের নীতি হচ্ছে উত্তর না দেওয়া। তখন ঠিক আছে, উত্তর দিও না, আমি বুঝতে পারছি তুমি সন্ত্রাসবাদী দলের নেতা। তখন সে কল্যাণ ঘোষ বলছে, বারবার সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বলছেন কেন? সুভাষচন্দ্র বসুর মতো বলতে পারেন বিপ্লবী, তিনি আমাদেরকে বিপ্লবী বলেন। তখন তিনি বলেন, সুভাষচন্দ্র বসুর কথা বলছো? তাকে তো কংগ্রেস থেকে বের করে দেওয়া হবে। কারণ কল্যাণ ঘোষ বলছেন, তাকে বের করে দিলে কিছু যায় আসে না, সুভাষচন্দ্র বসু তাতে কিছু যায় আসে না যদি তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়। একটা পর্যায়ে 1919 সালে কংগ্রেসের সভাপতি থাকা অবস্থাও সুভাষচন্দ্র বসুর গায়ে হাত তুলে রক্তাক্ত করে তাই কংগ্রেস থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। সেই ইতিহাস আমি তোমাদেরকে বলেছি। তখন তিনি বলেছেন, সুভাষচন্দ্রের নেতৃত্বে সন্ত্রাস মানে বিপ্লবীরা কংগ্রেসের মধ্যে গান্ধীজির নেতৃত্বে অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অর্থাৎ সুভাষচন্দ্র বসু গান্ধীজির নেতৃত্বে অস্বীকার করে কংগ্রেসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। স্বাধীনতা যুদ্ধের সেনাপতি হচ্ছে গান্ধী, তাকে অস্বীকার করলে স্বাধীনতা যুদ্ধ বিপর্যস্ত হয়। একথা বলছেন কে? ভবানী ঘোষ। উত্তরে কল্যাণ বলছেন, ক্ষমা করবেন, আমরা গান্ধীকে সেনাপতি মনে করি না, করি সুভাষচন্দ্রকে, সূর্য সেনকে। ভবানী, এত যে স্বাধীনতা স্বাধীনতা করছো, এই স্বাধীনতার প্রথম নামটি কে দিয়েছে? স্বাধীনতার কথা কে বলেছে? এই বাণী প্রথম দিয়েছেন গান্ধীজি। উত্তরে কল্যাণ বলেছেন, কথাটি সত্য নয়, পলাশী যুদ্ধের পর থেকে স্বাধীনতা যুদ্ধ চলছে, কখনো থামেনি। তখন গান্ধীজি কোথায় ছিলেন? তখন তিনি বলেছেন, গান্ধীজি কংগ্রেসের তাহলে কিছুই দেননি? কল্যাণ, দিয়েছে, আমাদের অস্ত্র কেড়ে নিয়ে সত্যাগ্রহ শিখিয়েছে, বড়লোকের কায়দা শিখিয়েছে। বড়লোকের কায়দা মানে? তখন কল্যাণ বলেছেন, বড়লোকের কায়দা শিখিয়ে কংগ্রেস সশস্ত্র সংগ্রাম বন্ধ করে দিয়েছে। সত্যাগ্রহ, অনশন, আইন অমান্য, নির্বাচন, এসব হচ্ছে শয়তান আর কোটিপতিদের স্বার্থে। মানে লেখক দুইজন ব্যক্তির কথোপকথনের মধ্যে দিয়ে সুভাষচন্দ্র বসু দেশের জন্য যে সশস্ত্র বিপ্লব করেছেন, দেশের জন্য যে জীবন দিয়েছেন এবং সশস্ত্র বিপ্লবীরা কীভাবে ত্যাগ করেছেন সেই দৃশ্য, এবং গান্ধী কীভাবে বেইমানি করেছেন সেই দৃশ্যই তুলে ধরছেন। কংগ্রেস, ভবানী, তুমি কংগ্রেসের বড়লোকের পার্টি বলো? কল্যাণ, কংগ্রেসের টাকা দিচ্ছে বাজাজ, বিড়লা, সুতাকল মালিক সারাভাই। গান্ধীজি নিজে স্বীকার করেছেন, বিড়লার টাকায় যে সংগঠন চলে সে কি গরিবের জন্য লড়ে? ভবানী, স্তব্ধ হ, কংগ্রেসের ডাকে। তখন কল্যাণ বলছেন, চিৎকার করে কথা আমার থামাতে পারবেন না। বড়লাটের সাথে, আরুণের সাথে গোপন চুক্তি করে আপনারা ভগৎ সিংকে ফাঁসির মঞ্চে তুলে দিয়েছেন। চট্টগ্রামে বিপ্লবীদের গোপন পত্র পুলিশকে দিয়েছেন, আমাদের ধরিয়ে দেবার চেষ্টা করছেন। তখন ভবানী বলছেন, তাহলে আমি যে 10টি বছর কারাগারে কাটিয়েছি। তখন তার ছেলে বলেছেন, কিন্তু আপনার এখন অধপতন হয়ে গেছে গান্ধীজির সাথে মিশে। সেই বিপ্লবী আপনি আর নেই। সেই বিপ্লবী আপনি, আজকের বিপ্লবী অবিনাশ বসুকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন। এই দেখে আমাকে স্বীকার করতেই হচ্ছে, আপনি একদিন দেশদ্রোহী হয়ে যাবেন। এবং সে শেষ পর্যন্ত নিজের ছেলেকে ধরিয়েও দিয়েছিল। তাহলে তখন তার পিতা বলছেন, আমাকে দেশদ্রোহী বলছো? তুমি তো এই দেশদ্রোহীর টাকা খাচ্ছ, দেশদ্রোহীর বাসায় থাকছো, সেটা করছো কেন? তোমাকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। হয় আমার পথে থাকলে আমার বাসায় থাকতে পারবো, আর তুমি যদি সুভাষচন্দ্র সশস্ত্র বিপ্লবের পথে থাকো তাহলে বাসা ত্যাগ করতে হবে। তিনি ছেলেকে বাসা থেকে বের করে দিলেন। এক কথা, ছেলে বাসা থেকে বেরিয়ে গেলেন। তিনি পিতার কথা মেনে নিলেন না। তিনি দেশ স্বাধীনের জন্য তিনি তার পড়ালেখা ছেড়ে দিলেন, তিনি তার বড়লোকি জীবনযাপন ছেড়ে দিলেন। তিনি পথে নেমে এলেন দেশকে স্বাধীন করার জন্য। সশস্ত্র বিপ্লবীরা কখনো স্বার্থের কথা চিন্তা করে না, সুখে থাকার কথা চিন্তা করে না, তারা নিজেদেরকে কিভাবে বিলিয়ে দেয় কল্যাণ ঘোষের জীবনের মধ্যে দিয়েও সেটা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় দৃশ্যে গিয়ে আমরা দেখি এখানে বীরেনের কথা লেখক আস্তে আস্তে বীরেনকে তুলে আনছেন। লেখক কিভাবে বীরেন একজন বেঈমানে পরিণত হয়, তার চরিত্রে অন্তর্দ্বন্দ্ব লেখক টেনে এনেছেন। এখানে দেখি মানুষের সাথে কথা বলছেন বীরেন। মানুষই বীরেনের বাসায় এসেছেন, কেননা যে রাইফেলগুলো চুরি করা হয়েছিল, 4টা রাইফেল এবং 400 বুলেট, এবং অবিনাশ বসু এগুলো দায়িত্ব দিয়েছেন মানুষীকে, এবং তাকে বলেছেন সে যেন জীবন দিয়ে হলো এটি রক্ষা করে, কেননা এই অস্ত্র সংগ্রহ করা হয়েছে দেশের জনগণকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে তাদেরকে অস্ত্র সরবরাহ করার জন্য। তো মানুষই যখন
কথা বলছিল বীরেন গাঙ্গুলির সাথে, তখন বীরেন গাঙ্গুলি তাকে বলছিল এই অস্ত্র তুমি কিভাবে নিয়ে আসলাম, তখন বললো পালকিতে বসে, পালকিতে করে। তখন বললো তুমি কিভাবে আনলাম, তখন আমি পরিচয় দিচ্ছি আমি একজনের স্ত্রী। তখন বলছো তুমি স্বামীর নাম কি বললা, তখন বললো তুমি এই কথা কেন বলছো, তখন আমি তো তোমাকে বিয়ে করতে চাই। তাহলে বীরেনের ভিতর আসলে অবিনাশ বসুর দলের প্রতি তার ত্যাগ কোথায়, সে তো মানুষকে বিয়ে করতে চায়। অর্থাৎ সশস্ত্র বিপ্লবীর মধ্যে তো বিয়ে করার লোভ থাকবে না, সুন্দরী নারীকে দেখে বিয়ে করার লোভ জাগবে না। তাহলে এই লোভটাকে কি বীরেন গাঙ্গুলি ত্যাগ করতে পেরেছেন? না। এখানে দেখা যাচ্ছে কল্যাণ ঘোষের বোন মানসীকে পাওয়া যেন তার একটা অন্যতম প্রধান উদ্দেশ্য। আর একটা বিষয়, এখানে সৌদামণি নিজেই নিজের ছেলেকে চরিত্রকে তুলে ধরেছেন। তিনি বলেছেন তুমি মানসী মা, তুমি এই কাপুরুষটাকে তোমার হাতে দিতে পারলে আমি বাঁচি। ও শুধু সবসময় সম্পত্তির দলিল বানায় আর পরে যে বিপ্লবী সব মায়া কাটিয়েছে তার কি এসব সাজে, ও কোনো বিপ্লবী না। ও মুখে যত বড় বড় কথা বলে ওর তত সাহস নেই, ও শুধু সম্পত্তির লোভে সম্পত্তি বানায় আর পরে। ছয় মা ছেলে সম্পর্কে মন্তব্য করে দিয়েছেন। তখন সে ভালোবাসত অবিনাশ বসুকে, কারণ মা বিপ্লবী বিশ্বাসী করতেন এবং তিনিও নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি অবিনাশ বসুকে সেইভাবে গড়ে তুলেছেন, অথচ নিজের পেটের ছেলেকে তিনি সেইভাবে গড়ে তুলতে পারেননি। এখানে আমরা দেখি মানসী বীরেনকে বলছেন আসল ব্যাপারটা কি হচ্ছে জানো বীরেনদা, তোমরা বড় লোক, টাকা প্রচুর, তাই ওসব চিন্তা মাথায় ঢুকতে পারে। যাদের সম্পত্তি নেই তার সম্পত্তি ভোগ করার কথা ভাবতেই পারে না, তাই গরিবরাই লড়িয়ে হয়। অর্থাৎ সত্যি কথাই এখানে লেখক তুলে ধরেছেন মানুষের কথার মধ্যে দিয়ে। মানুষী আরও বলেছেন তোমাকে আরও শক্ত হতে হবে বীরেন, টাকা পয়সার মুখ কাটাতে হবে। বড় লোক কি বিপ্লবী হতে পারে? টাকা সব সমিতিকে দিয়ে দাও না। তাহলে যে বড় লোকরা গান্ধীজির পিছনে টাকা খাটাচ্ছেন তারা কি বিপ্লবী? আর তাদের টাকায় গান্ধী যে বিপ্লব চালাচ্ছেন সেটা কি বিপ্লব? এই ব্যঙ্গটা লেখক করে দিয়েছেন। আর অবিনাশ বীরেনকে একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিতে কি লেখা ছিল সেটা সে মানুষকে দেখিয়েছে। চিঠিতে লেখা ছিল দলের অন্যরা যখন অধিকাংশ সময় একবেলাও খেতে পায় না, সেই সময় বীরেনকে উদ্দেশ্য করে তার বড় ভাই অবিনাশের চিঠি, সেই সময় তুমি প্রাসাদ অট্টালিকায় বাস করিবে, ইহা কি তুমি ন্যায়সঙ্গত মনে করো? দলের সকলে একই খাদ্য গ্রহণ করিবে, একই পাট খেতে লুকাইয়া থাকিবে, একই শ্রাবণ বর্ষায় সিক্ত হইবে, একই রাজপথে পাশাপাশি মরিবে, ইহাই তো বিপ্লবী দলের আদর্শ। দলের শৃঙ্খলার ভিত্তি অগ্রজ হিসাবে বলি, সর্বস্ব দলকে লিখিয়া দিয়া অন্য সকলে সমান হও, মা এই ব্যবস্থাকে মেনে নেবেন। দলের কাহারও নিকট একটি পয়সা থাকিতে আমি আর ব্যাংক লুট করে দলের যোদ্ধাদের বিপদের মুখে ঠেলে দেব না। অর্থাৎ বীরেন গাঙ্গুলিকে সব সম্পত্তি দলের সাথে দিয়ে দিতে বলছেন। কিন্তু বীরেন গাঙ্গুলি কি সম্পত্তি দিতে পারবেন? তার রয়েছে মানসীকে পাওয়ার লোভ, সম্পত্তিকে আঁকড়ে ধরার লোভ। যার এত লোভ সে কি করে বিপ্লবী হতে পারে? এরকম একটা পরিস্থিতিতে মানুষই যখন চলে যায় তার বাসার থেকে, তখন তার বাসায় ঢোকেন হচ্ছে যুগল চৌধুরী, কাশিমবাজারের জমিদার যুগল চৌধুরী, ইন্সপেক্টর মানিক সেন। তারা ধরেই ফেলেছেন এই পোশাক আশাক দিয়েছেন বীরেন গাঙ্গুলি। তারা যখন বীরেন গাঙ্গুলির কাছে আসেন তখন তারা বীরেন গাঙ্গুলিকে বলে, বীরেন গাঙ্গুলি তাদেরকে দেখে হতভম্ব হয়ে যান, ইন্সপেক্টর মানিক সেনকে দেখে আরও হতভম্ব হয়ে যান। তখন বলেছেন আপনি কি? হ্যাঁ, আপনার বাড়িতে এসেছি, ধুতি পরে, এই খাকি পোশাক পরে আসবো কেন? আপনি একটা বড় লোকের ছেলে, জমিদারের ছেলে, বড় লোকের ছেলে। তখন বলছেন আপনি যে পোশাক আশাক সরবরাহ করেন এই তথ্য আমরা জানতে পেরেছি। প্রথমে সে অস্বীকার করতে চেয়েছে, কিন্তু পরবর্তীতে পুলিশের জেরার মুখে সে থতমত খেয়ে যায়। তখন পুলিশ তাকে বলে হাত উঁচু করে দাঁড়ান, আপনার পকেটে রিভলভার আছে, আমি বুঝতে পেরেছি। তখন বীরেন গাঙ্গুলি হাত উঁচু করে ধরে এবং যুগল চৌধুরী জমিদার তার পকেট থেকে রিভলভার বের করে আনেন। তখন তিনি বলেন বাংলাদেশ বিপ্লবীদের পকেটে পায় জার্মান মাউজার পিস্তল, কিন্তু এটা তো দেখছি কোল্ট 44 সার্ভিস রিভলভার, এটা চুরি করা হয় বহরমপুর অর্ডিন্যান্স থেকে। বীরেনবাবু, এটা তো আপনার সেই অস্ত্রাগার লুটের অস্ত্র। অতএব সরাসরি ধরা পড়ে গিয়েছে বীরেন গাঙ্গুলি। তখন মানিক সেন তাকে কি বলেছেন যে, তখন বীরেন পাকে বলেছেন ঠিক আছে ধরা পড়ে যখন গিয়েছি, ঠিক আছে ধরেন নিয়ে যা খুশি তাই করেন। তখন আমি তো একজন বিপ্লবী, আমি আপনাদের কাছে মাথা নত করবো না। তখন মানিক বললেন, কি বললেন দেখো, হাস্যকর কথা। আপনি বললেন আপনি বিপ্লবী, আমি বলছি এটা ভুল বললেন। বিপ্লবী হলে মাথার উপর হাত তুলে পিস্তলটা আমাদের হাতে নিতে দিতেন না, উদ্যত রিভলভারের সামনে পিস্তল টেনে গুলি চালাবার চেষ্টা করতেন, আমার গুলিতে মরে যেতেন। কারণ কিছুদিন আগে 4 জন বিপ্লবীকে প্রায় 500 রাইফেলদারি ঘিরে ধরেছিল। তখন 4 জন বিপ্লবীকে তখন বলেছিল যে আত্মসমর্পণ করতে। তখন সেই বিপ্লবীদের একজনের নাম ছিল মনোরঞ্জন। সে চিৎকার করে বলেছিল মনোরঞ্জন আত্মসমর্পণ করতে শেখেনি, তারা জীবন দিয়েছিল।
তারা অস্ত্র দেয়নি। আর বীরেন গাঙ্গুলি, আপনি বলেন আপনি বিপ্লবী, তাহলে আপনি হাত তুলে পকেটে রিভলভার থাকা সত্ত্বেও আমাদের সম্মুখ যুদ্ধে না করে রিভলভারটা দিয়ে দিলেন, আর আপনি বিপ্লবী? বিশ্বাস করি না। তারপরে যুগল চৌধুরী বলছে, বাবা তোমাকে আমি অনেক কিছু দেব, তুমি ভদ্রলোকের ছেলে, তুমি বলে দাও, না হলে মিডলটন হত্যা, অস্ত্র চুরি করে সেই মামলায় তোমার বিচার হবে। এবং মানিক তাকে বলেছেন, ইনগ্রাম সাহেব এমনভাবে ফাঁসি দেওয়ার আগে এমনভাবে অত্যাচার করে চৌবাচ্চার মধ্যে পানির মধ্যে মাথা ডুবিয়ে রেখে তারা মেরে ফেলে, এমন একটা অবস্থা করে। তখন তারা বলে, শুধু তাই না, অত্যাচার ভয় দেখে না। তখন বলে, আপনি তো ভালো ছাত্র, আপনাকে বিলেতে নিয়ে গিয়ে পড়ানো হবে। তখন মানিক বলে, আমাকে তাহলে কি করতে হবে? কি অবস্থা তার, যে সে যে বিপ্লবী নয়। তখন মানিক বলে, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। তখন তাকে বলা হয়, আপনি অবিনাশ বসুর দল ত্যাগ করবেন না, তাদের সাথেই থাকবেন, তাদের সাথে ওঠা বসা করবেন, মাঝে মাঝে আমাদের কাছে আসবেন এবং কি ঘটেছে তা কিছু কিছু বলবেন। অর্থাৎ তাকে বেঈমান, বিশ্বাসঘাতক, গুপ্তচর হতে বলা হয়েছে। এবং বীরেন গাঙ্গুলি তখন বলেছেন, কি বেরিয়ে যান, আমাকে বেইমানি করতে বলছেন, গুপ্তচারী করতে বলছেন। মানিক সেন হেসে বলছেন, বড় বেশি বলছেন। জানেন, বিপ্লবীরা বেশি কথা কয় না, চুপ করে হাসে, এত কথা বলে না। উৎপল দত্ত বিশ্বাস করতেন, যারা কাজে বিশ্বাসী, যারা দেশপ্রেমী বিশ্বাসী, তারা বড় বড় কথা বলে না, তারা কাজে দেখায়, তারা স্বল্প কথা বলে। তিনি বিভিন্ন নাটকে এটা বলেছেন। অতএব মানিক সেন বলেছেন, অতএব বোঝা যাচ্ছে যে আপনি বিপ্লবী নন, আপনি ভদ্রলোক। অর্থাৎ যারা বিপ্লবী নন তাদের থেকে ভদ্রলোক বলে ব্যঙ্গ করা হয়েছে। এখানে শেষ পর্যন্ত আমরা দেখি, তখন মানিক সেন বলেছেন, আমাকে কিছু সময়, বীরেন গাঙ্গুলি বলেছেন মানিক সেনকে, আমাকে একটু সময় দিতে হবে। তখন তাকে সময় দেওয়া হয়। লেখক সরাসরি তাকে বিশ্বাসঘাতক আগেই বানিয়ে দেন না, তার ভিতরের অন্তর্দ্বন্দ্বকে একটু একটু করে উঠিয়ে এনে ষষ্ঠ দৃশ্য গিয়ে, আমরা চতুর্থ দৃশ্যে আছি, ষষ্ঠ দৃশ্যে দিয়ে গিয়ে আমরা দেখব কীভাবে সে একজন সরাসরি বেঈমানে পরিণত হয়েছে। আগামী ক্লাসে আবার এই নাটকের বাদবাকি অংশ নিয়ে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।